বন্ধুরা, একবার ভাবুন তো গ্লোবাল ডিপ্লোমেসিতে যেখানে শব্দ চয়ন করা হয় অত্যন্ত মেপে, যেখানে বড় বড় নেতারা পর্দার আড়ালে কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেখানে ভারতের একজন প্রতিনিধি ইউরোপের একটি শক্তিশালী রাষ্ট্রের মুখের উপর সোজাসুজি বলে দিচ্ছেন, আপনারা যেটা করছেন সেটা সন্ত্রাসবাদকে ইন্ধন দিচ্ছে। কোনো লুকোচাপা নেই, কোনো মিষ্টি কথার প্রলেপ নেই, বরং সপাটে একটি সত্যকে বিশ্বমঞ্চে তুলে ধরা। ভারতের এই নতুন অবতার বা অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি আজ থমকে দিয়েছে পুরো ইউরোপকে। কিন্তু কেন ভারতকে এত কঠোর হতে হলো? কেন পোল্যান্ডের মতো একটি দেশ ভারতের রেড লাইন অতিক্রম করার সাহস দেখালো? আজকের বিশ্লেষণে আমরা কেবল খবর নয়, খবরের পেছনের সেই অন্ধকার ইতিহাস এবং ভূ রাজনৈতিক দাবার চালগুলো উন্মোচন করব। জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আমাদের এই প্ল্যাটফর্মে আমরা কোনো চটকদার খবর বা ভাইরাল ভিডিওর পেছনে ছুটি না। আমাদের উদ্দেশ্য হলো তথ্যের গভীর বিশ্লেষণ করা, যেখানে যুক্তিই আমাদের প্রধান হাতিয়ার। আজ আমরা আলোচনা করব ভারতের সেই ঐতিহাসিক বিদেশ নীতির পরিবর্তন নিয়ে, যা পোল্যান্ড থেকে পাকিস্তান পুরো ভূখণ্ডে এক প্রবল আলোড়ন সৃষ্টি করেছে। চলুন সময় নষ্ট না করে সরাসরি প্রবেশ করি আজকের মূল ভূ রাজনৈতিক বিশ্লেষণে। সম্প্রতি ইউরোপের রাজনৈতিক অলিন্দে এক অভূতপূর্ব ঘটনা ঘটে গেল। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর যখন পোল্যান্ডের উচ্চপদস্থ প্রতিনিধিদের সাথে বৈঠকে বসলেন, তখন বাতাবরণ ছিল আপাতদৃষ্টিতে শান্ত। কূটনৈতিক প্রথা অনুযায়ী সেখানে হ্যান্ডশেক হলো, স্মিত হাসি বিনিময় হলো। কিন্তু আলোচনার টেবিল যখন উত্তপ্ত হলো, তখন জয়শঙ্কর এমন একটি সত্য উচ্চারণ করল, যা সাধারণত বন্ধ দরজার ওপারেও বলতে অনেকে দ্বিধা করেন। তিনি সরাসরি পোল্যান্ডের ডেপুটি প্রাইম মিনিস্টারকে উদ্দেশ্য করে এক কড়া বার্তা দিলেন। ভারতের পক্ষ থেকে পরিষ্কার জানানো হলো যে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নষ্ট করতে পারে এমন কোনো পদক্ষেপ ভারত সহ্য করবে না। বিশেষ করে যখন কোনো ইউরোপীয় দেশ এমন কোনো রাষ্ট্রের সাথে প্রতিরক্ষা বা কৌশলগত সম্পর্ক গড়ে তোলে যাদের ইতিহাস জুড়ে রয়েছে সন্ত্রাসবাদের কলঙ্ক, তখন ভারত সেটাকে ভারতের জাতীয় নিরাপত্তার উপর আঘাত হিসেবেই দেখে। জয়শঙ্করের প্রতিটি শব্দ ছিল একটি সার্জিক্যাল স্ট্রাইকের মতো। তিনি বুঝিয়ে দিলেন যে স্ট্র্যাটেজিক সাপোর্ট বা ইনডাইরেক্ট সাপোর্ট যে নামেই ডাকা হোক না কেন, যদি সেটা পাকিস্তানের মতো কোনো দেশকে শক্তিশালী করে, তবে তা সরাসরি ভারতের বিরুদ্ধে উস্কানি। এই পাবলিক ওয়ার্নিং আসলে একটি পরিবর্তিত ভারতের প্রতিচ্ছবি, যে ভারত এখন আর অন্যের তুষ্টির জন্য নিজের নীতি বিসর্জন দেয় না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, হঠাৎ কেন ভারত এত কঠোর? ডিপ্লোমেসি বা কূটনীতিকে যদি আমরা আমাদের পাড়ার বা সমাজের সাথে তুলনা করি, তবে বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে যাবে। মনে করুন, আপনার পাশের বাড়িতে কেউ এমন একজনকে প্রশ্রয় দিচ্ছে যে প্রতিনিয়ত আপনার বাড়িতে পাথর ছোড়ে বা অশান্তি সৃষ্টি করে। আপনি তাকে একবার বোঝালেন, দুবার ইশারা করলেন, কিন্তু সে শুনল না। শেষ পর্যন্ত আপনি কি করবেন? আপনি তখন সবার সামনে দাঁড়িয়ে তাকে সোজাসুজি বলবেন যে আপনার শত্রুকে সাহায্য করা মানেই আপনি আমার সাথে শত্রুতা করছেন। ভারত এতদিন ইউরোপের দেশগুলোর সাথে কোয়াইট ডিপ্লোমেসি বা নীরব কূটনীতিতে বিশ্বাস করত। ভারত ভেবেছিল আলোচনার মাধ্যমে ইউরোপ বুঝবে যে দক্ষিণ এশিয়ায় ভারতের সংবেদনশীল জায়গাগুলো ঠিক কোথায়। কিন্তু পোল্যান্ডের সাম্প্রতিক কার্যকলাপে ভারত অনুধাবন করেছে যে নরম ভাষায় কাজ হবে না। পোল্যান্ড যখন পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, তখন ভারত বুঝে নিয়েছে যে এটি আর কোনো সাধারণ বাণিজ্যিক লেনদেন নয়, এটি একটি স্ট্র্যাটেজিক মিসক্যালকুলেশন। ভারতের এই পুশব্যাক বা পাল্টা জবাব দেওয়ার ভঙ্গি আজ পুরো বিশ্বকে বার্তা দিচ্ছে যে ভারত এখন নিজের শর্তে বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়। অনেকেই পোল্যান্ডকে একটি ছোট বা কম গুরুত্বপূর্ণ দেশ হিসেবে অবহেলা করতে পারেন, কিন্তু গ্লোবাল জিওপলিটিক্সে পোল্যান্ডের গুরুত্ব আজ অপরিসীম। ম্যাপের দিকে তাকালে দেখবেন পোল্যান্ড হলো সেন্ট্রাল ইউরোপের হৃৎপিণ্ড। এর একদিকে জার্মানির মতো অর্থনৈতিক শক্তি, অন্যদিকে ইউক্রেন এবং বেলারুশের মতো অশান্ত সীমান্ত। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর পোল্যান্ড হয়ে উঠেছে ন্যাটোর প্রধান ঘাঁটি। ইউক্রেনে যত অস্ত্র যাচ্ছে, যত লজিস্টিক সাপোর্ট যাচ্ছে, সব কিছুর মূল পথ হলো পোল্যান্ড। অর্থাৎ বর্তমান ইউরোপিয়ান সিকিউরিটি আর্কিটেকচারে পোল্যান্ড একটি ফ্রন্ট লাইন স্টেট। তাদের গুরুত্ব এখন এতটাই বেড়েছে যে তারা মনে করছে তারা যা খুশি তাই করতে পারে। তারা ভাবছে ভারতের মতো একটি দেশকে উপেক্ষা করে তারা পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক গড়ে তুলতে পারবে। কিন্তু ভারত পোল্যান্ডকে মনে করিয়ে দিয়েছে যে ইউরোপের নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সার্বভৌমত্বও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। গ্লোবাল চেসবোর্ড বা বিশ্ব দাবার বোর্ডে পোল্যান্ড হয়তো একটি গুটি হতে পারে,
কিন্তু ভারত এখন সেই খেলোয়াড় যে পাল্টা চাল দিতে পারে। পোল্যান্ড এবং পাকিস্তানের এই তথাকথিত সখ্যতা কিন্তু হঠাৎ করে গজিয়ে ওঠেনি। এর পেছনে রয়েছে কয়েক দশকের এক রহস্যময় ইতিহাস। পাকিস্তান রাষ্ট্র যখন শৈশবকাল অতিবাহিত করছিল তখন থেকেই পোল্যান্ড তাকে নানাভাবে সাহায্য করেছে। অবাক করার মতো তথ্য হলো 1950-এর দশকে যখন পাকিস্তানের এয়ারফোর্স গঠিত হচ্ছিল তখন পোল্যান্ডের একদল দক্ষ পাইলট এবং ইঞ্জিনিয়ার পাকিস্তানে গিয়েছিল। তারাই পাকিস্তানের আকাশসীমা রক্ষার প্রাথমিক পাঠ দিয়েছিলেন। এমনকি পোল্যান্ডের বহু সামরিক বিশেষজ্ঞ পাকিস্তানে স্থায়ীভাবে বসবাসও শুরু করেন। ইতিহাস সাক্ষী আছে যে পোল্যান্ড পরোক্ষভাবে পাকিস্তানকে মিসাইল প্রোগ্রাম এবং নিউক্লিয়ার টেকনিক্যাল সাপোর্টেও সহায়তা করেছে। আজ যখন সেই পোল্যান্ড নিজেকে গণতন্ত্রের এবং মানবাধিকারের রক্ষাকর্তা হিসেবে দাবি করে তখন ভারতের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, কিভাবে তারা এমন একটি দেশকে সামরিক সহায়তা দিতে পারে যারা কয়েক দশক ধরে কাশ্মীর এবং ভারতীয় সীমান্তে ক্রস বর্ডার টেরোরিজম বা সীমান্ত পার সন্ত্রাসবাদ চালাচ্ছে। এই দ্বিচারিতা ভারত আজ বিশ্বমঞ্চে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বিষয়টি বর্তমান প্রেক্ষাপটে আরও জটিল হয়ে উঠেছে ইউক্রেন যুদ্ধের কারণে। ইউরোপ এবং আমেরিকা আজ মরিয়া হয়ে উঠেছে রাশিয়াকে থামাতে। ইউক্রেনের জন্য তাদের প্রচুর পরিমাণে গোলাবারুদ এবং আর্টিলারি সেলের প্রয়োজন। আর ঠিক এখানেই পাকিস্তানকে একটি ইনডাইরেক্ট সাপ্লায়ার বা পরোক্ষ সরবরাহকারী হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইউরোপীয় দেশগুলো সরাসরি পাকিস্তানের থেকে অস্ত্র নিচ্ছে না, তারা পোল্যান্ডের মতো থার্ড পার্টি রুট ব্যবহার করে পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরির তৈরি গোলাবারুদ ইউক্রেনে পাঠাচ্ছে। পোল্যান্ডের কৌশলবিদরা ভাবছেন পাকিস্তান থেকে সস্তায় গোলাবারুদ এনে তারা ইউক্রেনকে সাহায্য করবেন। এটি পুরোপুরি একটি কোল্ড ক্যালকুলেশন। এখানে কোনো নৈতিকতা নেই, কোনো বন্ধুত্ব নেই। পোল্যান্ডের কাছে তাদের স্বার্থই বড়। কিন্তু ভারত বলছে আপনারা পাকিস্তানের প্রতিরক্ষা খাতকে আর্থিকভাবে শক্তিশালী করছেন এই অস্ত্রের ব্যবসার মাধ্যমে, আর সেই টাকা পাকিস্তান ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে লস্করি তৈবা বা জৈশ-ই মহম্মদের মতো জঙ্গি সংগঠনগুলোকে মদত দিতে। পোল্যান্ডের এই ট্যাকটিক্যাল গেইন ভারতের জন্য এক বিশাল স্ট্র্যাটেজিক থ্রেট। পোল্যান্ড যে সীমা অতিক্রম করছে তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় কিছুদিন আগে পোল্যান্ডের ডেপুটি পিএমের পাকিস্তান সফরের সময়। সেখানে যে জয়েন্ট স্টেটমেন্ট বা যৌথ বিবৃতি দেওয়া হয় তাতে অত্যন্ত পরিকল্পিতভাবে কাশ্মীর শব্দটি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ভারত স্পষ্ট করে দিয়েছে যে কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় বা ইন্টারনাল ম্যাটার এবং এটি নিয়ে কোনো তৃতীয় পক্ষের কথা বলার কোনো অধিকার নেই। পোল্যান্ডের মতো একটি দেশ যখন পাকিস্তানের ন্যারেটিভ বা প্রচারকে সমর্থন দেয় তখন বুঝতে হবে তারা ভারতকে চটাতেও দ্বিধা করছে না। কিন্তু তারা ভুলে গেছে যে আজকের ভারত 1950 বা 1990 সালের ভারত নয়। জয়শঙ্কর যখন সেই বৈঠকে কথা বলছিলেন তার চোখে মুখে ছিল এক দৃঢ় সংকল্প। তিনি পোল্যান্ডকে বুঝিয়ে দিয়েছেন যে পাকিস্তানের সাথে মাখামাখি করে আপনারা যদি কাশ্মীর ইস্যুকে উস্কে দেওয়ার চেষ্টা করেন তবে ভারতও পোল্যান্ডের স্পর্শকাতর কূটনৈতিক বিষয়গুলোতে নাক গলাতে শুরু করবে। এখন প্রশ্ন হলো, ভারত কি আগে এগুলো জানতো না? অবশ্যই জানতো, কিন্তু ভারত এতদিন একটি স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্য প্রদর্শন করছিল। ভারত চেয়েছিল ইউরোপের দেশগুলো নিজের থেকেই তাদের ভুল বুঝতে পারুক। কিন্তু আজ ভারত নিজের ডিপ্লোম্যাটিক পার্সোনালিটি পরিবর্তন করেছে, কারণ ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং খুব শীঘ্রই তৃতীয় স্থানে পৌঁছাতে চলেছে। ভারত এখন কেবল একটি বিশাল বাজার নয়, ভারত এখন একটি গ্লোবাল ডিসিশন মেকার। ইউরোপীয় ইউনিয়ন ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চাইছে। তারা চাইছে ভারতের সাপ্লাই চেইন এবং ম্যানুফ্যাকচারিং হাবকে ব্যবহার করতে। এই অবস্থায় দাঁড়িয়ে ভারত তার দর কষাকষির ক্ষমতা বাড়িয়েছে। ভারত সোজাসুজি বলছে, আপনারা যদি ভারতের শত্রু দেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বজায় রাখেন তবে ভারতের বাজার বা ভারতের বন্ধুত্ব পাওয়ার আশা করবেন না। ভারত আজ নিজের রেডলাইন এঁকে দিয়েছে এবং পোল্যান্ডকে সেই গণ্ডির বাইরে থাকার কড়া নির্দেশ দিয়েছে। জয়শঙ্করের এই হুঙ্কার আসলে কেবল পোল্যান্ডের জন্য নয়, এটি পুরো ইউরোপীয় ইউনিয়নের জন্য একটি সংকেত। বার্লিন থেকে প্যারিস, ব্রাসেলস থেকে ওয়ার্স, সবার জন্য বার্তা একটাই, আপনারা যদি সন্ত্রাসবাদকে পাকিস্তানের টুল হিসেবে ব্যবহার করতে সহায়তা করেন তবে ভারত আপনাদের কূটনৈতিক কমফোর্ট জোন নাড়িয়ে দেবে। ভারত কখনোই ইউরোপের বিরোধী নয়, ভারত আসলে সন্ত্রাসবাদের বিরোধী। গ্লোবাল জিওপলিটিক্সে আজ আর নিউট্রাল বা নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। হয় আপনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছেন, না হলে আপনি সন্ত্রাসবাদের মদত দিচ্ছেন। মাঝখানে কোনো ধূসর এলাকা বা গ্রে এরিয়া নেই। পোল্যান্ড যদি মনে করে তারা পাকিস্তানের মাধ্যমে ইউক্রেন যুদ্ধ জিতবে তবে তারা ভুল করছে, কারণ তারা একটি ছোট আগুন নিভাতে গিয়ে
দক্ষিণ এশিয়ায় এক বিশাল দাবানল সৃষ্টির পথ তৈরি করছে। আর ভারত এই আগুনের আঁচ নিজের গায়ে লাগতে দেবে না। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ থেকে একটা বিষয় পরিষ্কার: ভারতের বিদেশ নীতি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং দেশপ্রেমী। আমরা এখন আর অন্য কোনো দেশের নির্দেশে চলি না। জয়শঙ্করের প্রতিটি কথা আসলে কোটি কোটি ভারতীয়র কণ্ঠস্বর। আমাদের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না। আজকের ভারত কথা বলার আগে অনেক ভাবে, কিন্তু যখন কথা বলে তখন সরাসরি এবং সপাটে বলে। পোল্যান্ডের মতো দেশগুলোকে বুঝতে হবে যে ভারতের সাথে সম্পর্ক রাখা যতটা লাভজনক, ভারতের স্বার্থের বিরুদ্ধে যাওয়াটা ততটাই ঝুঁকিপূর্ণ। এই ভিডিওটি যদি আপনাদের মনে সামান্যতম চিন্তার খোরাক যোগায়, যদি আপনি মনে করেন যে ভারতের এই কূটনৈতিক অবস্থান প্রতিটি দেশপ্রেমিকের গর্ব করা উচিত, তবেই অদ্ভুত অথচ বাস্তবের আজকের এই প্রতিবেদনের সার্থকতা খুঁজে পাবে। আজকের মতো এই পর্যন্তই। আপনি যদি মনে করেন এই তথ্যগুলো সবার জানা উচিত, তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আমি সুশোভন খুব শীঘ্রই ফিরে আসব গ্লোবাল জিওপলিটিক্সের আরও একটি রহস্যময় এবং বাস্তব অধ্যায় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, সচেতন থাকুন, দেশের পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।